ডি ও এ ব্লক মৌলসমূহের প্রথম ক্লাসে আমার সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজ আমরা এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। মনে রাখবে এই চ্যাপ্টার 5 নম্বর আছে। খুব সহজে কিছু সহজ সহজ প্রশ্ন একটু মনে রাখলেই এই চ্যাপ্টারে সমস্ত নম্বর তোমরা তুলতে পারবে। আমরা শুরু করছি। প্রথমে আমরা ডি এবং এ ব্লক যেগুলো আছে তার মধ্যে আমরা শুরু করব যেটা নিয়ে সেটা হচ্ছে ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস গুলো কোনগুলো? ডি ব্লক এলিমেন্টস হচ্ছে আধুনিক পর্যায় সারণীতে ফোর্থ, ফিফথ অ্যান্ড সিক্সথ এবং কিছু কিছু তোমরা সেভেন্থ, এই পর্যায়ের এই চারটি দীর্ঘ পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ থেকে শুরু করে এগুলো হচ্ছে পর্যায়, এই পর্যায় এবং 3 থেকে শুরু করে 12 গ্রুপ। ঠিক আছে, 3 থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলি আছে সেইগুলিকে বলা হয় সন্ধিগত মৌল, যেগুলোকে ডি ব্লক এলিমেন্ট বলা হয়। ঠিক আছে, এখানে যেমন আমরা একটা ছবির সাহায্যে আমরা একটা পর্যায় সারণী এখানে দেখতে পাচ্ছি। পর্যায় সারণীতে আমরা কি দেখছি? দেখো এখানে পর্যায় শুরু হচ্ছে এখানে 4 নম্বর পর্যায় থেকে, স্ক্যান্ডিয়াম 4 নম্বর পর্যায়, স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে একদম জিঙ্ক পর্যন্ত। পঞ্চম পর্যায়ে রুবিডিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম পর্যন্ত। ষষ্ঠ পর্যায়ের সিজিয়াম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত এবং সপ্তম পর্যায়েও আমাদের শুরু হচ্ছে। তো এই সমস্ত যে মৌলগুলো আমরা এখানে হলুদ কালারে আমরা তোমাদের দেখাতে পারি, এখানে যে মৌলগুলো আমার প্রেজেন্ট আছে এই সমস্ত মৌলগুলো হচ্ছে আমার, যেগুলো আমরা হলুদ কালারে একটু বোঝানোর চেষ্টা করছি, এই সমস্ত মৌলগুলো হচ্ছে আমার সন্ধিগত মৌল। এখন প্রশ্ন হচ্ছে যে এইখানে যে মৌলগুলো আছে, এই যে 3 থেকে শুরু করে 12 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, এইগুলোকে সন্ধিগত মৌল কেন বলা হয়? এগুলো সন্ধিগত মৌল এই কারণে বলা হবে যে এই সমস্ত মৌলগুলির ধর্মগুলির যেমন ধর্ম, এদের সাথে মিল কাদের আছে? এইখানে যেগুলো আছে এস ব্লক এবং পি ব্লকের মাঝে এগুলো কিন্তু সন্ধি স্থাপন করছে। ঠিক আছে, সেই জন্য এইগুলোকে বলা হয় সন্ধিগত মৌল। এস ব্লক, দেখো এখানে এস ব্লক আছে, এখানে কি ব্লক আছে? পি ব্লক। তো এস এবং পি এর মাঝে সন্ধি স্থাপন কোনগুলো করছে? ডি ব্লক। সুতরাং এগুলোকে কিন্তু সন্ধিগত মৌল বলা হয়। ঠিক আছে, তো প্রথম সন্ধিগত সারিতে আমরা কোন মৌলগুলোকে দেখছি? প্রথম সারিতে 3D কক্ষকগুলো ঢুকবে এবং স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 12 নম্বর পর্যায়ে 12 নম্বর এই যে শ্রেণীতে জিঙ্ক পর্যন্ত আমার প্রথম সারির সন্ধিগত মৌল। দ্বিতীয় সারিরগুলো আমরা একটু যদি আমরা এখানে লিখি যে প্রথম সন্ধিগত সারিতে আমরা লিখতে পারি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 12 নম্বর শ্রেণীর জিঙ্ক। সেকেন্ড সন্ধিগত যে সারিগুলো সেটা আমরা শুরু করব স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে ক্যাডমিয়াম তক্ক। আচ্ছা, থার্ড যে সন্ধিগত সারি সেখানে আমরা ল্যান্থানাম থেকে শুরু করে মার্কারি পর্যন্ত, এবং চতুর্থ যে সন্ধিগত আমার সারি আছে সেগুলো আমরা শুরু করব অ্যাক্টিনাম থেকে শুরু হয়, এরপরে রাদারফোর্ডিয়াম যার 104 রোল নাম্বার এবং সিএন 112 পর্যন্ত আরো 9খানা মৌল আছে। তো এই যে প্রথম যে সন্ধিগত সারিগুলো আছে সেটি হচ্ছে 3D সারি, কারণ এখানে ইলেকট্রনগুলো কোথায় গিয়ে ঢুকবে? লাস্টের ইলেকট্রনগুলো 3D তে, সুতরাং এটাকে 3D সারি বলা হচ্ছে। দ্বিতীয় যে সন্ধিগত সারি এটাকে বলা হয় 4D সারি, এটা 5D সারি, এবং চতুর্থটাকে বলা হবে 6D সারি। ঠিক আছে, ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস। এখানে মনে রাখবে ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস হবে n-1, ডি 1 থেকে 10, ns 1 থেকে 2, 1 বা 2। ঠিক আছে, যেমন আমরা ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সাপোজ আমরা যদি স্ক্যান্ডিয়ামের রোল নাম্বার হচ্ছে 21, তাহলে দেখো কেমন হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p,
6, 3d 4s2, ঠিক আছে, 4s2, তাহলে 21খানা ইলেকট্রন আমাকে দিতে হবে। তাহলে 2 2 4 2 2 2 4 6 10, 2 12 18, 2 20, 1 21, ঠিক আছে। এখন এরপরে আমরা যদি কপারে চলে যাই, কপারের হয়ে যাবে 29, ওর হয়ে যাবে কেমন, 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s1, আর এখানে কিন্তু হয়ে যাবে 10। জিঙ্কের যদি আমরা করি, জিঙ্কের হবে 30, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, আর এখানে হয়ে যাবে 10। তাহলে আমরা এখানে যেগুলো দেখছি যে এসে যেটা হবে n, দেখো এসে যেটা হবে n, ডি কি হবে তার থেকে এক কম, দেখো এখানে 4। আমরা যদি একটু কালার কম্বিনেশনে করি, যে এটা দেখো n, যদি 4sটা যদি n হয়, তাহলে ডিটা কি হবে, ডিটা একখানা কম, n-1, দেখো এখানে তো ডিটা 3, কেমন, এখানেও দেখতে পাচ্ছ তোমরা n হচ্ছে 4 আর n-1, আমরা n হচ্ছে গিয়ে 4 আর n-1 হচ্ছে গিয়ে ডি, ঠিক আছে। সুতরাং ডি ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। এটা পরীক্ষাতে আসে যে ডি ব্লক মৌলসমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাস লেখো, তাহলে n-1 ডি 1 to 10 ns 1 থেকে 2, ঠিক আছে। এখানে একটা প্রশ্ন আমাদের আসতেই পারে, প্রশ্ন হচ্ছে কপার এবং জিঙ্ক, কপার এবং জিঙ্ক এর মধ্যে কাকে সন্নিগত মৌল বলা হবে এবং কোনটিকে বলা হবে না। তো তার জন্য আমাদেরকে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। তাহলে কপার ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন 3d9 4s2, কিন্তু পরের স্টেপে আমাদের কি লিখতে হয়, কপারের যেহেতু 29 রোল নাম্বার, তাহলে কপারের ক্ষেত্রে লিখতে হয় আর্গন 3d 4s1 লিখে একে ফুলফিল, ডি কে ফুলফিল করতে হবে, তো এখানে হয়ে গেল d10। আর জিঙ্কের রোল নাম্বার হচ্ছে 30, তোর হয়ে যাবে আর্গন 3d 4s2 আর 10। তাহলে এখন আমাদের প্রথমে জানতে হবে যে সন্ধিগত মৌল কাদের বলা হয়, সন্ধিগত মৌল কাদের বলা হয়। সন্ধিগত মৌল বলা হবে তাদের যাদের সুস্থিত জারণ স্তরে ডি উপকক্ষ আংশিকভাবে পূর্ণ আছে। সন্ধিগত মৌল তাদেরকেই বলবো যাদের ক্ষেত্রে ডি উপকক্ষ আংশিকভাবে পূর্ণ আছে, অর্থাৎ ডি উপকক্ষে কত ইলেকট্রন থাকতে পারে, ডিতে ম্যাক্সিমাম থাকতে পারে 10 খানা, ঠিক আছে, ডিতে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে 10 খানা। তাহলে আংশিকভাবে পূর্ণ কখন হবে, আংশিকভাবে পূর্ণ তখন হবে যখন ডি হতে পারে 1, d2, d3, d4, d5, d6, d7, d8, d9। তাহলে আংশিকভাবে পূর্ণ তখন হবে যখন ডিতে কখানা করে ইলেকট্রন থাকবে, ডিতে থাকবে d1 to d9, অর্থাৎ আমরা এটাকে একসাথে আমরা জিস্ট করে লিখতে পারি যে যদি d1 to d9 ইলেকট্রনিক কনফিগারেশন থাকে, তাহলে মৌলগুলোকে আমরা সন্ধিগত মৌল বলবো, ঠিক আছে। d1 থেকে d9 যদি থাকে তাহলে মৌলগুলো সন্ধিগত মৌল হবে। তাহলে আমরা এখানে কি দেখছি, কপারের আছে আর্গন 3d10 4s1 এবং জিঙ্কের ক্ষেত্রে দেখছি আর্গন 3d10 4s2, কিন্তু স্থায়ী জারণ স্তর কোনটি, স্থায়ী জারণ স্তর হচ্ছে আমাদের এখানে এইটাও মনে রাখতে হবে, সন্ধিগত মৌলের স্থায়ী জারণ স্তর হলো +2, খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসে যে সন্ধিগত মৌলের স্থায়ী জারণ স্তর কত, তখন বলবো সন্ধিগত মৌলের স্থায়ী জারণ স্তর হলো
+2, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট 1 নম্বরের জন্য। তো তাহলে +2 তে আমরা দেখি, তাহলে কপারের +2 স্টেটে কি হবে, হবে আর্গন ছিল, দেখো ছিল আমার 3d10 4s1, তো দুখানা ইলেকট্রন যাবে, দুখানা ইলেকট্রন প্রথম 4s থেকে যাবে, তারপরে 3d থেকে যাবে, তাহলে এখান থেকে একখানা আর এখান থেকে একখানা বেরিয়ে গেলে কি হবে, আর্গন 3d9, আর্গন 3d9। আর জিঙ্কের ছিল 3d10 4s2, হ্যাঁ, কিন্তু যখন আমরা জিঙ্ক 2+ করব তখন দুটো ইলেকট্রন আগে 4s থেকে বেরিয়ে যাবে, তাহলে জিঙ্কের 2+ স্টেটে হবে আর্গন 3d10, তাহলে জিঙ্কের 2+ স্টেটে ইলেকট্রন বিন্যাস উইল বি আর্গন 3d10। তাহলে সুস্থির জারণ স্তর +2 আমরা কি দেখছি, কপার 2+ এর ক্ষেত্রে ডি আংশিকভাবে পূর্ণ, আংশিকভাবে পূর্ণ, ঠিক আছে, কিন্তু এখানে কি ডি উপকক্ষটা সম্পূর্ণ। তাহলে আমরা কি জানি, যার ক্ষেত্রে সুস্থির জারণ স্তরে ডি উপকক্ষটি আংশিকভাবে পূর্ণ থাকবে সেটি সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল কোনটি হবে, এটি, কিন্তু এখানে ডিটা পুরোপুরি ভর্তি আছে, সুতরাং ডি কিন্তু সন্ধিগত মৌল নয়। তাহলে আমরা কি লিখব, অতএব কপার সন্ধিগত মৌল, কিন্তু জিঙ্ক সন্ধিগত মৌল নয়। সন্ধিগত মৌলের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কি কি বৈশিষ্ট্য থাকে এই নিয়ে আমরা আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পারদ, বা যাকে আমরা মার্কারি বলি। মার্কারি ছাড়া সমস্ত সন্ধিগত মৌলই কিন্তু ধাতব ছাড়া সমস্ত সন্ধিগত যে মৌলগুলো আছে, সমস্ত সন্ধিগত মৌল কিন্তু ধাতব ধর্ম আছে। সন্ধিগত মৌলদের ধাতব ধর্ম আছে। আমরা জানি পারদটা একটা তরল, এবং ধাতব গঠনাকৃতিও আছে, ধাতব ধর্ম আছে এবং ধাতব গঠনাকৃতি আছে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ, গলনাঙ্ক উচ্চ, ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট আমরা আসতে পারি যে এদের ঘনত্ব কিন্তু উচ্চ। 4 নম্বর ধর্মে আমরা বলতে পারি হাইড্রেশন এনথালপির মান যথেষ্ট বেশি, হাইড্রেশন এনথালপির মান খুব বেশি। 5 নম্বরে আমরা আসতে পারি যে এদের বহু সংখ্যক জারণ স্তর বর্তমান, বহু সংখ্যক জারণ স্তর বর্তমান। 6 নম্বর বৈশিষ্ট্য আমরা বলতে পারি এরা রঙিন যৌগ গঠন করে, যেমন আমরা জানি যে লোহা, সোনা, তামা এরা কি, এরা নিজেরাও রঙিন হয় এবং এদের সমস্ত যে যৌগগুলো আছে এরা কিন্তু রঙিন হয়। যেমন আমরা যে মাটির মধ্যে যে লবণ পাই, বিট নুন আমরা যেগুলো খাই, বিট নুন কিন্তু রঙিন হয়, তোমরা দেখেছো। আচ্ছা, সোনার রং আছে তোমরা জানো, তামার রং আছে, লোহার রং আছে, ঠিক আছে, এই সমস্তগুলো সন্নিগত মৌল, তাই কিন্তু এদের রং আছে। আচ্ছা, পরবর্তী পয়েন্ট, এরা কিন্তু স্বাভাবিক প্রবণতা এদের আছে জটিল যৌগ গঠন করতে পারে। যে সন্ধিগত মৌলগুলো জটিল যৌগ গঠন করতে পারে। আচ্ছা, এরপরে এরা প্যারাম্যাগনেটিক ধর্ম বিশিষ্ট, প্যারাম্যাগনেটিক ধর্ম আছে, ইত্যাদি ইত্যাদি। এবং আরেকখানে আমরা লিখেই ফেলি যে এরা কিন্তু অনুঘটকীয় ধর্ম আছে, এরা কিন্তু অনুঘটক হিসাবে
কাজ করে। তাছাড়া আরো ধরো আমরা লিখতে পারি যেটা ইন্টারস্টিশিয়াল যৌগ গঠন করে। 10টা পয়েন্ট লিখি। ইন্টারস্টিশিয়াল যৌগ গঠন করে। ঠিক আছে, তাহলে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য আমরা একটু মনে রাখার চেষ্টা করব। প্রথম, পারদ বা মার্কারি ছাড়া সমস্ত সন্ধিগত মৌল ধাতব। যেমন আমরা কি সোনা কি জানি ধাতু বটে, হ্যাঁ। লোহার গলনাঙ্ক উচ্চ আমরা জানি, ঘনত্ব উচ্চ, হাইড্রেশন এনথালপির মান খুব বেশি, বহু সংখ্যক জারণ স্তর, বর্তমান রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করতে পারে, প্যারাম্যাগনেটিক ধর্ম আছে, অনুঘটক হিসাবে কাজ করে, ইন্টারস্টিশিয়াল যৌগ গঠন করে। এগুলো সবগুলাই হয়ে গেল আমাদের সন্ধিগত মৌলের সাধারণ বৈশিষ্ট্য। এর মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য, যেমন আমাদের সন্ধিগত মৌলের বহু সংখ্যক জারণ স্তর। এখানে যে পয়েন্টগুলো আমরা লাল কালিতে দাগ দেব, যেমন কি কি, একখানা পয়েন্ট যেটা হচ্ছে গিয়ে যে বহু সংখ্যক জারণ স্তর। এই পয়েন্ট কিন্তু কাজে লাগবে কোথায় না, যদি তোমাকে বলে যে সন্ধিগত মৌলগুলি কেন অনুঘটক হিসাবে কাজ করে। এখানে একটা পয়েন্ট তোমরা বলতে পারবে যে অনুঘটক হওয়ার জন্য বহু সংখ্যক জারণ স্তরের উপস্থিতি বর্তমান, সেই জন্য কিন্তু সন্ধিগত মৌলগুলো অনুঘটক হিসাবে আচরণ করতে পারে। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বলে যে সন্ধিগত মৌলগুলির মধ্যে কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি। তো অসমিয়াম এবং ইরিডিয়াম, এদের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এদের ঘনত্বগুলো আমরা দেখতে পাচ্ছি, অসমিয়ামের হচ্ছে 22.59 গ্রাম পার সেমিকিউ, আর ইরিডিয়ামের হচ্ছে 22.61 গ্রাম পার সেমিকিউ। তো সেই দিক থেকে আমাদের দেখতে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের সব থেকে বেশি ঘনত্ব বিশিষ্ট যে সন্ধিগত মৌল সেটা হয়ে গেল ইরিডিয়াম। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা তৈরি করে রাখবে। পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় খুব আসে, সন্ধিগত মৌলের স্থায়ী জারণ স্তর কত। তো এখানে আমরা বলতে পারি যে আমাদের যে সন্ধিগত মৌলগুলো আছে তারা বিভিন্ন রকম জারণ স্তর দেখায়। যেমন কি কি জারণ স্তর আমাদের দেখায়, +2, +3, +4, +5, +6, +7 জারণ স্তর কিন্তু দেখায়। এর মধ্যে আমরা দেখতে পারবো, যদি আমরা বই দেখি, যে এর মধ্যে +2, +2 জারণ স্তর কিন্তু এদের মধ্যে সুস্থির জারণ স্তর। এখানে কপার মনে রাখতে +1 জারণ স্তরও কিন্তু দেখায়। তাহলে +1 থেকে +7 পর্যন্ত জারণ স্তর এরা সন্ধিগত মৌলগুলো দেখাতে পারে, কিন্তু সব থেকে সুস্থির জারণ স্তর মনে রাখবে প্লাস কি +2। ঠিক আছে, এখানে আরেকখানা প্রশ্ন আমরা দেখাতে পারি যে সব থেকে বেশি জারণ স্তর কে প্রদর্শন করে। সব থেকে বেশি জারণ স্তর কে দেখায়। এখানে মনে রাখবে সব থেকে বেশি জারণ স্তর দেখায় যে মৌলটি সন্ধিগত মৌল, সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ। এই কি কি জারণ স্তর দেখাতে পারে, +2, +3, +4, +5, +6 এবং +7, এতগুলো জারণ স্তর কিন্তু ও দেখাতে পারে। ঠিক আছে, এখান থেকে দুটো প্রশ্ন আমাদের তাহলে হয়ে গেল যে সন্ধিগত মৌলের স্থায়ী জারণ স্তর কত, +2। সব থেকে বেশি সংখ্যক জারণ স্তর কে দেখায়, তখন বলবে ম্যাঙ্গানিজ। +2 থেকে শুরু করে +7 পর্যন্ত কিন্তু দেখাতে পারে। পরের প্রশ্ন, সন্ধিগত মৌলের সর্বোচ্চ জারণ স্তর কত। তো মনে রাখবে সন্ধিগত মৌলের সর্বোচ্চ জারণ স্তর হচ্ছে গিয়ে +8। খুব ভালো করে মনে রাখতে হবে, সন্ধিগত মৌলের সর্বোচ্চ জারণ স্তর হলো +8। কে কে দেখাতে পারে না, রুথেনিয়াম টেট্রক্সাইড RuO4, তাছাড়া অসমিয়াম টেট্রক্সাইডও কিন্তু +8 জারণ স্তর দেখায়, OSO4। ঠিক আছে, এখানে রুথেনিয়াম এবং অসমিয়াম উভয়েরই কিন্তু জারণ স্তর হবে +8।
8 করে। আমাদের পরের প্রশ্ন, সন্ধিগত মৌলগুলি অনুঘটক রূপে কাজ করে কেন? এর জন্য আমরা কারণগুলো লিখব। 1 নম্বর কারণ আমরা আগেই বলেছি, বহু সংখ্যক জারণ স্তর। সন্ধিগত মৌলগুলি বহু সংখ্যক জারণ স্তর। আমরা একটু আগে বললাম যে কি কি জারণ স্তর হতে পারে, +1 থেকে শুরু করে +7 পর্যন্ত জারণ স্তর থাকতে পারে। তাহলে সন্ধিগত মৌলগুলি অনুঘটক হিসাবে কাজ করার প্রথম কারণটাই হয়ে গেল যে বহু সংখ্যক জারণ স্তর। 2 নম্বর কারণ হচ্ছে এক বা একাধিক ফাঁকা ডি কক্ষক। এক বা একাধিক ফাঁকা ডি কক্ষক, ঠিক আছে? এক বা একাধিক ফাঁকা ডি কক্ষক থাকলেও কিন্তু সন্ধিগত মৌলগুলো অনুঘটকের রূপে কাজ করতে পারবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল। অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকায় এরা কিন্তু অনুঘটক রূপে কাজ করে। তাহলে যদি প্রশ্নটা আসে তোমরা এই 3খানা পয়েন্ট লিখতে পারবে যে সন্ধিগত মৌলগুলো অনুঘটক রূপে কাজ করে কেন, না বলবে এদের বহু সংখ্যক জারণ স্তর আছে, এক বা একাধিক ফাঁকা ডি কক্ষক আছে এবং অধিক ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল থাকায় এই মৌলগুলি এবং তাদের কিছু যৌগ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করতে পারবে। যেমন উদাহরণ আমরা খুব ইজি উদাহরণ আমরা জানি যে হেবার পদ্ধতি। হেবার পদ্ধতি কি? হেবার পদ্ধতিতে আমরা জানি N2+ 3H2 থেকে আমরা অ্যামোনিয়া তৈরি করি। তো এখানে কি অনুঘটক হিসাবে কাজে লাগে? এখানে অনুঘটক লাগে Fe অনুঘটক। Fe অনুঘটক রূপে কাজ করে, অনুঘটক রূপে কাজ করে এবং মলিবডেনাম এটা কিন্তু উদ্দীপক রূপে কাজ করে, ঠিক আছে? এটা আমরা জানি। পরের পয়েন্ট হচ্ছে চুম্বকীয় ধর্ম। এখানে তোমাকে প্রশ্ন দিয়ে দেয় যে চুম্বকীয় ধর্ম বা চুম্বক ভ্রামক তুমি গণনা করো। যেমন আমাদের যদি প্রশ্ন আমি এখানটাতে একটা লিখি যে Fe2+ এর চুম্বক ভ্রামক এর মান কত, এই প্রশ্নটি মতো প্রশ্ন দেয়, তখন আমাদের উত্তর চুম্বক ভ্রামক ইকুয়ালস টু আমাদের জানতে হবে √, ফর্মুলাটা মনে রাখতে হবে, √n × n+2 একক হচ্ছে বোর ম্যাগনেটন Bm। Bmটাকে আমরা একটু লিখে দিই, Bm হচ্ছে বোর ম্যাগনেটন। তাহলে এখানে nটা কি? n হচ্ছে গিয়ে অযুগ্ম ইলেকট্রনের মোট সংখ্যা বা মোট অযুগ্ম ইলেকট্রন। তাহলে Fe2+ এ দেখো আমরা আমাদের প্রশ্ন হচ্ছে Fe2+ এর চৌম্বক ভ্রামকের মান নির্ণয় করো। তাহলে Fe, তো Fe এর অ্যাটমিক নাম্বার কত? Fe এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 26। ইলেকট্রন বিন্যাস কি আছে? আর্গন 3d4s2। আর্গনের 18, 2 20, 6 26। কিন্তু প্রশ্ন অনুযায়ী আমার কার বার করতে হবে? Fe2+। তাহলে এটা হয়ে যাবে আর্গন 3d4s। দুটো ইলেকট্রন এখান থেকে, দুটো প্লাস আছে তার মানে দুটো ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাবে, তো এখান থেকে আগে বেরিয়ে যাবে, তাহলে 4s 0 হয়ে যাবে এবং এখানে রইবে 6খানা। তাহলে এবার কি করব? 6টা ইলেকট্রনকে এর জন্য ডি এর যে 5টা ঘর সেখানে 6টা ইলেকট্রনকে প্লেস করব। এই যে 6টা ইলেকট্রন আছে তার জন্য দেখো 1 2 3 4 5 6। তাহলে এরা তো দেখো জোড়া লেগে গেছে, তাহলে অযুগ্ম কারা কারা আছে? 1 2 3 4। তাহলে n = হয়ে গেল 4, ঠিক আছে? যারা যারা একা আছে তারাই তো অযুগ্ম ইলেকট্রন, এটা তো যুগ্ম, এটা কাজে লাগবে না। তাহলে অযুগ্ম আছে 1টি 2টি 3টি 4টি, n = 4। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট μ = √10 × n+2
Bohr magneton equals to root over of 4 into 4 plus 2. Bohr magneton equals to root over of 4 into 6. Bm equals to root over of 24 bm. ঠিক আছে, ইকুয়ালস টু 4.90 বোর ম্যাগনেটন। এরকম কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন, সন্ধিগত মৌলগুলি থেকে উদ্ভূত অধিকাংশ যৌগ রঙিন হয় কেন? তাহলে রঙিন কেন হয়? মনে রাখবে, সন্ধিগত মৌলগুলি যদি ডি উপকক্ষটি আংশিকভাবে পূর্ণ থাকে, তাহলে আমরা লিখব ডি উপকক্ষ আংশিকভাবে যদি পূর্ণ থাকে তাহলে কিন্তু যৌগগুলি রঙিন হয়। মনে রাখবে, ডি উপকক্ষকে কিন্তু আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। ডি উপকক্ষকে আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, অর্থাৎ D1 থেকে টু D9 যদি থাকে তাহলে রঙিন হবে। আর D0 ও D10 এর ক্ষেত্রে কি কোনো ইলেকট্রনই নেই, এর ক্ষেত্রে কোনো ইলেকট্রনই নেই, আর এর ক্ষেত্রে ডি উপকক্ষটি সম্পূর্ণরূপে পূর্ণ আছে, তাই এরা কালারলেস। ঠিক আছে, কালার্ড করা হবে যাদের ক্ষেত্রে ডি উপকক্ষটি আংশিকভাবে পূর্ণ, যেমন D1 টু D9 এরা রঙিন হবে, এবং D0 এবং D10 হবে কালারলেস। এখন প্রশ্ন হচ্ছে, কেন D1 টু D9 কেন রঙিন এবং D0 টু D10 এবং D10 কেন কালারলেস? মনে রাখবে যে আমাদের ডিডি ট্রানজিশন তাদের ক্ষেত্রেই সম্ভব। ডিডি ট্রানজিশন বা স্থানান্তরণ সম্ভব হলে তবেই রঙিন যৌগ উৎপন্ন হবে। ডিডি ট্রানজিশন, এবং ডিডি ট্রানজিশন কখন হওয়া সম্ভব না D1 টু D9। যেমন আমরা একটা ডি আমরা উদাহরণ নিতে পারি, সাপোজ D3 এর একটা উদাহরণ নেব। হ্যাঁ, D3 তে আমরা জানি, যদি আমরা D3 এর হাই স্পিন একটা কমপ্লেক্স যদি নিই, তাহলে উপরে ডি তো 5টা ঘর, উপরে 2টা, নিচে 3টা। ঠিক আছে, আমরা এটা ঘরের মতনই দেখাই, উপরে 2খানা ঘর আর নিচে 3খানা আমরা ঘর করলাম, 5টা ঘর। এখানে যেটা আমরা একটু আগে 5টা ঘর এখানে করেছিলাম, 1 2 3 4 5, হ্যাঁ ঠিক আছে, সেই 5টা ঘরকে এখানে সেপারেট করেছি আমরা। তো D3 তে ইলেকট্রন কোথায় আছে? 1খানা 2খানা 3খানা। এই ইলেকট্রনগুলো এনার্জি নিয়ে এখানে ঝাঁপাতে পারে, এখানে স্থানান্তর হয়ে গেলে কি হবে? তার মানে ডি স্থানান্তরণ সম্ভব। এই ইলেকট্রনটাও এখানে জাম্প করতে পারে, এই ইলেকট্রনটা এখানে জাম্প করতে পারে। ঠিক আছে, তা ডিডি স্থানান্তরণ কিন্তু D1 টু D9 এর ক্ষেত্রে সম্ভব, তাই কিন্তু ওরা রঙিন হবে। কিন্তু যদি D0 করি আমরা, সাপোজ D0, তাহলে এখানে কোনো ইলেকট্রনই নেই। ইলেকট্রন যদি না হয় তাহলে ইলেকট্রনের স্থানান্তরণ কিভাবে হবে? D0 তে কোনো ইলেকট্রন এখানে নেই, তাহলে কে স্থানান্তর, কে কোন ইলেকট্রনটা এখানে ঝাঁপাবে? ঠিক আছে, সুতরাং D0 কিন্তু কালারলেস হবে। আবার D10 যদি বলি, D10 এ 1 2 1 2 3, D10 এ কেমন আছে দেখো, কখানা ইলেকট্রন? 10খানা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানে কোনো ফাঁকা তো নেই, তো কে ঝাঁপাবে? সুতরাং D0 ও D10 এরা হবে কালার রঙিন, রঙিন হবে না, রঙিন হবে না। ঠিক আছে, কিন্তু D1 টু D9 এরা হবে রঙিন। এই জন্যই আমরা কিছুগুলো যৌগ আয়ন আমরা লিখব, যেমন D0 এর উদাহরণ হচ্ছে স্ক্যান্ডিয়াম,
3+, টাইটেনিয়াম 4+, এরা কিন্তু হয়ে যাবে বর্ণহীন। এরা হয়ে যাবে বর্ণহীন। আমরা যদি D1 কনফিগারেশন দেখি, D1 যেমন 3D1 কনফিগারেশনের জন্য আমরা টাইটেনিয়াম 3+ যদি দেখি, তাহলে টাইটেনিয়াম 3+ হয়ে যাবে লালচে বেগুনি। ঠিক আছে, আমরা উদাহরণ কমে নেব, যেমন 3D5 যদি আমরা নিই, 3D5 ইন কেস অফ আয়রন 3+, এটা হয়ে যাবে হলুদ। যদি আমরা D9 নিই, 3D9 ইন কেস অফ কপার 2+, এটা হয়ে যাবে নীল। কিন্তু যদি 3D10 নিয়ে নিই, ইন কেস অফ জিঙ্ক 2+ অ্যান্ড কপার প্লাস, এটা হয়ে যাবে বর্ণহীন। সুতরাং মনে রাখবে যে D0 এবং D10 যদি হয় তারা হবে বর্ণহীন, আদারওয়াইজ D1 টু D9 এরা হয়ে যাবে ডিফারেন্ট কালার্ড। ঠিক আছে, ডি ব্লকের প্রথম লেকচার আজ এখানেই শেষ হলো। আমরা এভাবেই প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমেই এই চ্যাপ্টারটিকে তোমাদের কাছে আরো আকর্ষণীয় করার চেষ্টা করব, যাতে তোমাদের বুঝতে এবং পড়তে সুবিধা হয়। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা জানাই আবার। সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ অল।